হুর নীরবে পথ চলে। কথা শুরু করে জাহিন। তুমি অনেকটা চুপ হয়ে আছো মনে হচ্ছে। চমকায় মেয়েটি। সে এখনো ধ্যানেই ছিল। ওর চমকানো ভাবও লক্ষ্য করেছে জাহিন। না, ঠিক আছি তো। কোথায় ঠিক আছো? কথাই তো বলো না। না মানে কি বলবো? কিছু বলার নেই? মেয়েটির চোখে দ্বিধা দেখা মিলে। জাহিন হতাশ হয়ে পড়ে। তার সাথে এই মেয়েটি এখনো সহজ হতে পারেনি। হুর। বড় মায়া লাগে কণ্ঠটায়। মেয়েটি তাকায়। ডাগর দুটো চোখের দৃষ্টি পুরুষটির মুখশ্রী স্পর্শ করে যায়। তুমি অসম্ভব সুন্দর। ছোট একটা বাক্য, তবে কেমন জাদু মিশানো। হুরের সমস্ত শরীরে কম্পন ধরে। জাহিন এগিয়ে এসে মেয়েটির হাত স্পর্শ করে। তোমার মন খারাপ? উহুম। তাহলে আপনার অসুবিধা হবে আমাদের বাড়িতে। হচ্ছে না তো। আমি দেখেছি আপনি গোসল করতে পারেননি ঠিক মতন। এ কথাটা মিথ্যে নয়। টিনের বেড়া দিয়ে তৈরি গোসলখানায় জাহিনের গোসল হয়নি ঠিক মতন। তবুও লুকানোর প্রয়াসে বলে, ভুল দেখেছো। মেয়েটি কিছু বলে না। পুরুষটি তার হাতের তালু দ্বারা ওর গাল স্পর্শ করে। নরম গালে পুরুষটির শক্ত স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে সে। চলুন বাসায় যাই, সহসাই বলে ওঠে মেয়েটি। জাহিনের কপালে ভাঁজ তৈরি হয়। মাত্রই তো এসেছি। না মানে, ও আটকায়। কি বলবে বুঝতে পারে না। এলোমেলো লাগে। দ্বিধা তৈরি হয় বুকে। সেটি বোঝে জাহিন, তাই বলে, চলো ফিরে যাই। তারপর চলতে থাকে গন্তব্যের দিকে। এবার অনুশোচনা জাগে মেয়েটির অন্তরে। পুরুষটি তার থেকে কিছুটা আগানো, বড় মায়া দিয়ে গালখানা স্পর্শ করেছিল। আর ও কিনা দ্বিধায় পড়ে মানুষটিকে বিভ্রান্ত করলে। এ অন্যায় পাপ হুরকে একটু একটু করে দহন দিতে লাগলো। এক সুখময় যন্ত্রণা প্রতিনিয়ত তাকে গ্রাস করে চলেছে। জাহিনকে তার ভালো লাগে। মানুষটার স্পর্শ তাকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু তাহির নামক দ্বিধাটি সে সুন্দর বিষয়গুলোকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়। শুধু মনে হয় যখন তাহির ফিরবে তখন কেমন হবে। সবকিছু ঠিক থাকবে তো, নাকি সবকিছু ভাসিয়ে নিবে বানের জলের মতন। থমথমে মুখে ফিরল জাহিন। তার মনটা ঈষৎ খারাপ। একই অনুভূতি হুরের মাঝেও বিরাজমান। সে শান্ত দৃষ্টিতে সামনে এগিয়ে চলেছে। জাহিন এসে নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছে। হুরকে দেখে লতিফা ডাকলেন, এসেছিস? মাত্রই তো গিয়েছিলি। দুপুরের খাবার তো লেট করে খেলাম মা, বিকেলও হয়ে এসেছে, তাই ফিরে এলাম। বেশি দূর যায়নি। ইচ্ছে করে মিথ্যেটা বলল হুর। সে চায় না মা কোনোভাবে বিষয়গুলো নিয়ে কষ্ট পাক। ও চায় মা ভালো থাকুক। ভালো কথা মনে করালি। ছেলেটাকে একটু চা করে দে, ভালো লাগবে। মেয়ের বাহু স্পর্শ করে বললেন লতিফা। হুর শুকনো একটা ঢোক গিলে তারপর এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আধুনিক কোনো কিছুই নেই, ছোট্ট একটা রান্নাঘর, যার চারপাশটা পাটখড়ি দিয়ে তৈরি করা। প্রতি বছর বৃষ্টির সময় পাটখড়ির পচন হয়, তখন আবার বেড়া খুলে নতুন করে লাগানো হয়। ওপরে অবশ্য টিন চাল করা, না হলে আরেক বিপত্তি হতো। হুর চুলায় চায়ের পানি বসালো। তারপর কিছু শুকনো পাতা এনে মাটির চুলার পায় পুরোটাই ভরাট করলো। তাতে আগুন ধরিয়ে দিয়ে পেছন ঘুরতেই একটা লম্বা মূর্তির মতো নজরে পড়লো। হঠাৎ হাওয়ায় ভরকালো সে। জাহিন ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো, ভয় পেয়েছো? না। ওভাবে চমকালে যে? আপনি কখন এলেন? ঘরেই তো ছিলেন। এসে তো ঘরে যাওনি, আন্টিকে জিজ্ঞাসা করতেই ওদিকের কথা বললেন। ও। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা। জাহিন তখনও দাঁড়িয়ে আছে। হুর শুধালো, আপনি কি বসবেন? বসলে তোমার সমস্যা হবে? মেয়েটির হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জাহিন এই কথা কেন শুধালো? তবে কি তার হৃদয়ে দ্বিধা রয়েছে? আমার কেন সমস্যা হবে, আপনি বসুন বলেই কাঠের তৈরি একটি আসন এগিয়ে দিল হুর। জাহিন বসলো। পানিতে বলক এসেছে, তাতে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিল হুর। তারপর দিল গুঁড়ো চা পাতা। কয়েক মিনিট পর চা নামিয়ে নিল। এরপর চুলায় বসালো দুধ, যা আগে থেকেই ঘন করে রাখা। তবুও সেটা গরম করে নিয়ে তাতে লিকার চা মিশিয়ে নিল। পুরোটাই মনোযোগ দিয়ে দেখলো জাহিন। তুমি কিন্তু ভালো চা বানাও। এখনো তো খেয়ে দেখেননি। খাওয়া লাগে না, দেখেই বোঝা যায়। খেয়ে ভালো না লাগলে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এ কথার বিপরীতে জাহিন শুধুই হাসলো। হুর চায়ের কাপে চা ঢেলে দিয়ে বলল, জানি না ভালো লাগবে কিনা। কাপ তুলে নিল জাহিন। জবাব না দিয়ে সে বরং চুমুক বসালো। চায়ের স্বাদ ভালো হয়েছে। কড়া লিকার হওয়াতে খেতে আরাম লাগছে। এত ভালো চা বানাও, সেটা আগে জানলে আবদার করে বসতাম। সত্যিই ভালো লেগেছে। তুমিই খেয়ে দেখো। এই বলে কাপটি এগিয়ে দিল জাহিন। হুর দ্বিধায় পড়লো, তবে জাহিন এগিয়ে ধরায় মানা করতে পারল না। ও চায়ের কাপে চুমুক বসালো। যেখানে জাহিনের ঠোঁট স্পর্শ করেছিল ওখান থেকেই চুমুক দিল। জাহিন সেটা লক্ষ্য করলো। ওর ভালো লাগলো। ভালো লাগলো এটা ভেবে মেয়েটি তার প্রতি ভালোবাসার অনুভূতি না রাখলেও ভালো লাগার অনুভূতি ঠিকই রাখে। রাতে খাবার খাওয়ার সময় লতিফার সাথে বেশ কথাবার্তা হলো জাহিনের। শ্রদ্ধা সম্মান জানানোর ক্ষেত্রে ছেলেটা অতুলনীয় বটে। ওর প্রতিটা কাজ চলন বলনে মুগ্ধ হয়ে যাচ্ছে হুর। আকাশের বুক থেকে মেঘের দল একটু একটু করে সরতে শুরু করেছে। মেয়েটি তখনও এক ধ্যানে চেয়ে। লতিফা এবার বাহু টেনে ধরলেন। কি হয়েছে তোর? কিছু হয়নি তো মা।
কতবার ডাকছি, উত্তর করছিস না যে। ডেকেছো? অবাক হয়ে বলল হুর। লতিফা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানি দুলের জন্য তোর মনটা ভালো নেই। যা যাবার তা চলে গিয়েছে মা। সেটাই রে, তুই যা, ঘুমিয়ে পড়, লেট করিস না। মাথা নাড়িয়ে চলে যায় হুর। লতিফা সে পথে চেয়ে থাকেন। বুকের ভেতরটা হুহু করে ওঠে। এই সময়টায় স্বামীর কথা বড় স্মরণ হয়। লোকটা চলে যাওয়ার পর মেয়েটাকে ধরে বেঁচেছিলেন। তবে মেয়েরা যে অন্যের ঘরের জন্য বড় হয় আর নিজের ঘরে দিয়ে যায় শূন্যতা। জাহিনের ঘরটা বিশাল, সেই সাথে রয়েছে নানান ধরনের জিনিসপত্র। সেই তুলনায় ছোট্ট একটা কক্ষ হুরের, তাও দামি কোনো জিনিসপত্র নেই। লজ্জা না হলেও মানুষটার কথা ভেবে খারাপ লাগছে। খাটের এক কোণে বসে থাকা সুপুরুষকে এই কক্ষে বেমানান ঠেকছে, তার জায়গা যে রাজমহলে। এই ছোট্ট নীর তার জন্য জেলখানার মতন। ও বুক ভরে সমীরণ টেনে নিল, এদিক সেদিক করতে লাগলো। সেটা দেখে জাহিন বলল, এখন ঘুমাবে? আপনি ঘুমাবেন? কিছু কাজ আছে, ও, তুমি শুয়ে পড়তে পারো। অপেক্ষা করি। হুর অপেক্ষা করতে লাগলো। তবে দুজনের দূরত্ব অনেকটাই রইল। এমন একটা দূরত্ব মনের মধ্যেও রয়েছে। জাহিন মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে, শহরে তার ব্যবসা রয়েছে, সেসবই দেখে নিচ্ছে। হুর অনেকটা সময় অপেক্ষা করলো, তবে জাহিনের কাজ শেষ হয় না। সে ফোনের মধ্যে ডুবে আছে, এটা সেটা করতে থাকে। আর হুর চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেটে যায় অনেকটা সময়। মানুষটার দিকে চেয়ে থাকতে থাকতে হুরের দুটো চোখ বন্ধ হয়ে যায়, তলিয়ে যায় গভীর ঘুমে। সমস্ত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে জাহিন। এমন না এই পরিবেশে একেবারেই সে মানাতে পারছে না, তার খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে কেন যেন ভেতরটা ভয়ানক যন্ত্রণাতে বুঁদ হয়ে আছে। সকাল হতেই এক কাপ চা হাতে ঘরে প্রবেশ করলো হুর। গত রাতে টানা ঘুমিয়েছে সে। নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুম হয়েছে, যার দরুন চোখ মুখ ফুলে উঠেছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটি তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু চমকালো, থমকালো, কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্নে জাহিনের ভেতর একটুখানি সমীরণে সে স্পর্শ করে গিয়েছিল। তবে পরের কথাটি শুনে শীতল সমীরণ তপ্ত হয়ে বুক স্পর্শ করে গেল। তার মানে তো আমাকেও যেতে হবে, আমি না গেলে হয় না? পুরুষটি ঠোঁট কামড়ে রইল, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমাকে যেতে হবে না। আচ্ছা, মাকে বলে আসি। কখন যাবেন? শেষ প্রশ্নের দ্বারা মেয়েটি কি বুঝালো? সে চলে গেলেই ওর স্বস্তি? পুরুষটি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেও হুর সেটি দেখলো না। দুপুরে বলতেই সে এক ছুটে মায়ের কাছে এলো। লতিফা দুপুরের খাবারের আয়োজন এখন থেকে শুরু করে দিয়েছেন। এভাবে ছুটে এলি কেন? উনি আজই চলে যেতে চাচ্ছেন। সে কি, আজই কেন? হয়তো কোনো কাজ আছে। এর কোনো মানে হয়? আমি কথা বলি। লতিফা আঁচল টেনে উঠে দাঁড়াতেই বাদ সাধল হুর। মায়ের বাহু চেপে ধরে বলল, কি দরকার? দরকার নেই বলছিস? পাগল কোথাকার, ছেলেটা কাল এসেছে, আজই চলে যাবে। মেয়েকে ঠেলে তিনি কক্ষে পৌঁছালেন। জাহিন তখন চায়ের কাপটি রেখে নিজের ব্যাগপত্রে হাত দিয়েছে। বাবা, তোমরা নাকি আজ চলে যাবে? জাহিন কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বে পেছন থেকে হুর বলল, আমি যাব না তো। লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেললেন, তারপর আবার জাহিনের দিকে তাকিয়ে বললেন, এটা হয় বাবা, তুমি চলে যাবে? কালই তো আসলে। আমাকে শহরে যেতে হবে আন্টি, কিছু কাজ পড়ে গেল। তাহলে হুরু ফিরে যাক, তুমি আসলে তখন আবার দুজনে এসে থেকো। না আন্টি, ও থাক, আমি এসে নিয়ে যাব। কোনোভাবেই কি থাকা যায় না? খুবই আর্জেন্ট হয়ে গেল, না হলে এভাবে চলে যেতাম না। আমি কথা দিচ্ছি আবার আসবো। ঠিক আছে বাবা, যেভাবে ভালো হয়। আমি রান্না বসাই। লতিফা ছুটলেন রান্নাঘরের দিকে। মেয়ে জামাইকে সবটুকু দিয়ে আপ্যায়ন করছেন তিনি। আপনি ব্যাগও নামিয়ে ফেলেছেন? খাটের উপরে থাকা ব্যাগটা দেখে শুধালো হুর। জাহিন উত্তর দিল, না। কঠিন মুখে ব্যাগটা তুলে নিয়ে বলল, এক সপ্তাহ পর আসবো। আচ্ছা। এইটুকু? আর কিছুকে মেয়েটার বলার নেই? জাহিন সবটা বুঝে জানে, তবু ওর হতাশ লাগলো। গতকাল বিকেলের ঘটনাটি স্মরণ হলো। সে উষ্ণ একটু চুম্বনের আশায় মেয়েটার দিকে অগ্রসর হচ্ছিল, অথচ কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটা। একজন স্বামীর কাছে বিষয়টি কষ্টের। দুপুরের খাবার খেয়ে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করলো জাহিন, তারপরই ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল। লতিফা আরো একবার অনুনয় করলো, তবে অনুনয়টি রাখতে পারলো না ছেলেটা। তাকে যেতেই হলো। হুরের আহামরি কোনো অনুভূতি হচ্ছে না। মানুষটি ওর স্বামী, একটা ভালো লাগা কাজ করে ঠিকই, তবে সংকোচের দরুন দূরত্বটা রয়ে গিয়েছে। ও এটা ভেবে স্বস্তি পেল, মানুষটিকে অন্তত এই পরিবেশে আর কষ্ট পেতে হবে না। তাছাড়া কিছুটা সময় ওর প্রয়োজনও। আজকাল হৃদয় বড় প্রহার করে চলেছে। জাহিনের কাছাকাছি হওয়া মাত্রই তাহিরের কথা স্মরণ হয়। তীব্র অস্বস্তিতে ভালো লাগা পরিণত হয় বিভ্রমে। ভয় এসে চেপে ধরে গলা।
আর তারপর বাড়ে দূরত্ব। আশ্চর্য হলেও সত্য, জাহিনের ফোন নাম্বারটি তার কাছে নেই। সন্ধ্যার নামাজ শেষ করে এসে মা বললেন, জাহিনের সাথে কথা বলেছিস? এ কথায় চমকায় মেয়েটি, কথা বলতে পারে না। লতিফা মাত্রই নামাজ শেষ করে এসেছেন, মেয়ের পাশে বসেন। সব ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি ভেবো না। ভাবতে চাই না রে মা, তবুও ভাবনাই এসে যায়। ও বাড়ির সবাই কেমন? হুর শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। এ নারীটির জীবনে কি আছে? কিছুই তো নেই, শুধু সে আছে। তার জন্যই তো নিজের সবটুকু শেষ করে চলেছেন। হুরের ভেতরটা তীব্র খারাপ লাগায় বুঁদ হয়ে গেল। ও মায়ের কাঁধে মাথাটা এলিয়ে দিল। সবাই ভালো মানুষ মা, সবাই খুব ভালো, তুমি চিন্তা করো না। মুখে এ কথা বললে ওর ভেতরে যে প্রহার চলে, তাহির নামক ব্যথাটা পুনরায় বুকে এসে আন্দোলন করে। ও মনে মনে প্রার্থনা করে তাহির যেন ফিরে না আসে। সে ফিরলে হুরের জীবনটা বানের জলে ভেসে যাবে। একটা সুন্দর সংসার হওয়ার পূর্বেই তাতে ভাঙচুর হবে, যা শেষ করে দিবে একাধিক জীবন। তখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে কি?